শ্রোতা বন্ধুরা, তত্ত্বচানের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভালো করে চিবিয়ে খাও। এমনিতে তো খেতে শুরু করার আগে ইতাদাকিমাসু বলার কথা, অর্থাৎ খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাই। কিন্তু তোমই কাকুনে এই ব্যাপারটাও অন্যরকম ছিল। এখানে প্রথমে ছেলেমেয়েরা সকলে মিলে একটা গান গেয়ে নিত। হেডমাস্টার মশাই গান বাজনার মানুষ ছিলেন। ওই খাবার আগে গাইবার গানটা উনি নিজেই লিখেছিলেন। আসলে পুরনো পরিচিত একটা গান, ইংরেজি রো 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 ইয়োর বোট, তার সুরে উনি নিজের মতন করে কিছু কথা বসিয়ে নিয়েছিলেন। তোময়ের গানটা ছিল এইরকম: ভালো করে চিবও তুমি, চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। প্রথমে এই গানটা একবার গেয়ে নিয়ে তারপর সবাই ইতাদাকিমাসু বলে খেতে শুরু করত। রো 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 ইয়োর বোট গানটার সুরে এমন সুন্দরভাবে কথাগুলো বসে গিয়েছিল যে অনেকদিন পর্যন্ত তোময়ের ছেলেমেয়েরা মনে করত ওদের ওই খাবার আগের গানটা বুঝি খুব পুরনো প্রচলিত কোনো গান। হয়তো হেডমাস্টার মশাইয়ের কয়েকটা দাগ পড়ে গিয়েছিল বলে ওরকম একটা গান উনি বেঁধেছিলেন। কিন্তু আসল কথাটা হলো, উনি সব সময় ছেলে মেয়েদের বলতেন ধীরে ধীরে গল্প করতে করতে ভালোবেসে খাবারটা খেতে। বোধহয় সেজন্যই গানটা লিখেছিলেন। গানটা গলা ফাটিয়ে গাইবার পর ইতাদাকিমাসু বলে ওরা সাগর থেকে পাহাড় থেকে ভরা টিফিন বাক্স থেকে খেতে শুরু করত। খানিকক্ষণের জন্য হলঘরটায় আর কোনো শব্দ শোনা যেত না। হাঁটতে যাওয়া। দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে তত্ত্বচান বাইরে মাঠে খানিকক্ষণ খেললো। তারপর ওরা ক্লাসে ফিরে গেল। দিদিমণি ওদের জন্য অপেক্ষা করছিলেন। সকাল থেকে তো তোমরা অনেক কাজ করেছো, এখন দুপুরে কি করতে চাও বলো? তত্ত্বচান কিছু ভেবে ওঠার আগেই সবাই একসঙ্গে বলে উঠল, আমরা হাঁটতে যাব। বেশ, চলো। দিদিমণির এই কথা শুনেই বাচ্চারা সব হুড়মুড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। বাবা আর রকির সঙ্গে তত্ত্বচান অনেকবার হাঁটতে গেছে, তাই বলে স্কুল থেকে হাঁটতে যাবার কথা ও কখনোই শুনেইনি। তাই ও অবাক হয়ে গেল। কিন্তু হাঁটতে যেতে তো ভালো লাগে, ওর যে কথাটা শোনার পরও যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। পরে ও জেনেছিল যে সকালবেলায় যদি কোনো ক্লাস ভালো করে পড়াশোনা করে, যদি দিদিমণির দেওয়া কাজ সবাই ঠিক মতন শেষ করতে পারে, তাহলে দুপুরে সাধারণত ওদের হাঁটতে নিয়ে যাওয়া হয়, তা সে ক্লাস 1-এ হোক বা ক্লাস 6। ক্লাস 1-এর 9টি ছেলে মেয়ে আর তাদের দিদিমণি সব দল বেঁধে চলল স্কুলের মাঠ পেরিয়ে সরু নদীটার পাশ দিয়ে। নদীর দুধারে মস্ত চেরি গাছ, কদিন আগেই ফুলে ফুলে ঢেকে গিয়েছিল। তারপর মাঠ ভরা হলুদ সর্ষে ফুল, যতদূর চোখ যায় দেখা যায়। সেই নদীটা এখন শুকিয়ে গেছে। মাঠেও এখন উঁচু বাড়ি আর দোকানের ভিড়। কিন্তু সে সময় জিওগাওকা জায়গাটা কত ফাঁকা ফাঁকা ছিল। আমরা কুহনবুৎসু মন্দির পর্যন্ত যাই, খরগোশ জামা পরা মেয়েটি তত্ত্বচানকে বলল। ওর নাম সাক্কোচান। আগের বার আমরা ওখানে দিঘিতে একটা সাপ দেখেছিলাম, ও বলল। এই মন্দিরটার পাশে না একটা কুয়ো আছে, ওখানে একবার আকাশ থেকে একটা উল্কা খসে পড়েছিল। ছেলেমেয়েরা কত কি নিয়ে বকবক করতে করতে হাঁটতে লাগলো। মাথার উপরে নীল আকাশ আর হাওয়ায় প্রজাপতির ওড়াউড়ি। মিনিট 10 হাঁটার পর দিদিমণি একটু দাঁড়ালেন। হলুদ ফুলগুলো দেখিয়ে বললেন, ওগুলো হলো সর্ষে ফুল। ধন্যবাদ। ফুল কেন ফোটে তোমরা জানো? তারপর ওদের ফুলের কথা, রেণুর কথা, নলের মতন কেশরের কথা এইসব অনেক বুঝিয়ে বললেন। আর ওরা সব মাঠের ধারে উবু হয়ে বসে ফুলগুলো পরীক্ষা করতে লাগলো।
প্রজাপতি কেমন করে ফুল ফুটতে সাহায্য করে সে কথাও বললেন দিদি। সত্যি কত প্রজাপতি তখন ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছিল। দিদিমণি যখন আবার হাঁটতে শুরু করলেন তখন ছেলেমেয়েরা ফুল পরীক্ষা করা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। একজন বলল, নল কই, এগুলো তো বন্দুকের মতন দেখতে নয়। তত্ত্বচানেরও তাই মনে হচ্ছিল, আবার এও বুঝতে পারছিল যে ফুলের রেণু, নলের মতন কেশর, এইসব হলো খুবই জরুরি ব্যাপার। আর 10 মিনিট মতন হাঁটার পর ওরা একটা ঘন সবুজ গাছে ঘেরা পার্কের সামনে এসে দাঁড়ালো। কুহন বুঝছো মন্দিরটা ঘিরে রেখেছিল ওই উঁচু উঁচু গাছ। ভিতরে ঢুকে ওরা এদিকে ওদিকে ছড়িয়ে পড়লো। সেই উল্কার কুয়োটা দেখবি? তত্ত্বচানকে সাক্ষ্যচান জিজ্ঞেস করলো। তত্ত্বচান তো অমনি ওর পিছনে ছুট লাগালো। কুয়োর পাঁচিলটা ওদের বুক পর্যন্ত, ঠিক যেন পাথর দিয়ে তৈরি। উপরে একটা কাঠের ঢাকনা, সেটা সরিয়ে ওরা ভেতরে উকি দিয়ে দেখলো শুধু ঘন অন্ধকার। তত্ত্বচানের মনে হলো নিচে একটা সিমেন্টের দলা রাখা আছে বুঝি। ঝকঝকে তারাটা, সেই উল্কাটা তাহলে গেল কোথায়? ও তো ভেবেছিল সেটাকে দেখা যাবে। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর ও সাক্ষ্যচানকে জিজ্ঞেস করলো, তুই তারাটাকে দেখেছিস? সাক্ষ্যচান মাথা নাড়ল। একদিনও দেখিনি। তত্ত্বচান ভাবছিল তারাটা জ্বলজ্বল করছে না কেন। অনেক ভাবার পর ও বলল, তারাটা বোধহয় এখন ঘুমিয়ে পড়েছে। সাক্ষ্যচান ওর বড় বড় চোখ দুটো আরো বড় করে বলল, তারাটা ঘুমোয় বুঝি? আমার মনে হয় ওরা নিশ্চয়ই দিনে ঘুমোয় আর রাতে জেগে ওঠে জল জল করে জ্বলে। তত্ত্বচান তাড়াতাড়ি একটা উত্তর দিয়ে দিল, কারণ আসলে ও তারাদের ঘুমের ব্যাপারটা ঠিক ভালো মতো জানতো না। তারপর ছেলেমেয়েরা একসঙ্গে জড়ো হয়ে মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে লাগলো। দরজার দুধারে 2 ভুঁড়িওয়ালা দেবতার মূর্তি দেখে ওদের খুব হাসি পাচ্ছিল। ভিতরে আধো অন্ধকারে বুদ্ধদেব বসে ধ্যানস্থ, ভুঁড়িওয়ালারা দেবতারা ওকে পাহারা দিচ্ছেন। পাথরের উপর একটা মস্ত পায়ের ছাপ। বাচ্চারা সবাই তার উপর একবার করে নিজেদের পা রাখলো। ওটা নাকি টিঙ্গু নামে একটা লম্বা নাকওয়ালা জিনের পায়ের ছাপ। ছোট্ট দিঘিটায় লোকজন নিকো চড়ে বেড়াচ্ছিল। ওরা তাদের এই যে বলে হাত নেড়ে ডাকাডাকি করলো খানিক। মন্দির চত্বরে একটা গোরস্থানও ছিল। ওরা কালো চকচকে পাথর কুড়িয়ে নিয়ে সেখানে প্রাণ ভরে এক্কা দোক্কা খেললো। তত্ত্বচানের কাছে সবকিছুই নতুন, সবেতেই ওর দারুণ মজা। এবার আমাদের ফিরতে হবে। সূর্য ডোবার মুখে দিদিমণি ওদের ডাক দিলেন। ছেলেমেয়েরা চেরি গাছ আর সর্ষের ক্ষেত পেরিয়ে স্কুলের দিকে চলল। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বুঝতেই পারলো না কখন খেলা আর পড়া থেকে ছুটির ফাঁকে ফাঁকে ওরা ইতিহাস, বিজ্ঞান, বিশেষ করে প্রাণী বিজ্ঞান সম্পর্কে কত কি জরুরি পাঠ নিয়ে ফেললো। তত্ত্বচানের তো ইতিমধ্যে ক্লাসের সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। মনে হচ্ছিল যেন ওদেরও কত কাল ধরে চেনে। কাল আবার হাঁটতে যাব, চলো। ফেরার পথে ও চিৎকার করে সবাইকে বলল। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, কালকে আবার। লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে ওরা স্কুলে ফিরে চলল। প্রজাপতিরা ব্যস্ত হয়ে ওড়াউড়ি করছিল। হাওয়ায় পাখির গান ভেসে আসছিল। তত্ত্বচানের মনটা তখন আনন্দে ভরে উঠেছিল। সবাইকে ধন্যবাদ।